কক্সবাজার ৩ আসনের মানুষের সুখ দুঃখের কিছু কথা রয়ে গেছে। ইতিমধ্যে আমার অসমাপ্ত বক্তব্যের পরে আমি যদি বক্তব্য না দিই তাহলে আমার এলাকার মানুষ অসন্তুষ্ট থেকে যাবে। আমি আমার এলাকার মানুষের কাছে কিছু কথা বলতে চাই। বিএনপি আমলে এই দেশে বাজেট ছিল, তারা যখন শেষবারে চলে গিয়েছিলেন তখন ৬১,০৫৮ কোটি টাকা। তারা ২০০২ থেকে বাজেট শুরু করেছিলেন ৪৪,৮৫৪, তারপরের বছর ৫১,৯৮০ এবং তারপরের বছর ৫৭,০০০, তারপরের বছর ৬১,০০০ কোটি টাকা মাত্র। অর্থাৎ আমরা দেখেছি প্রতি বছরে তারা মাত্র ৪,০০০ কোটি টাকা করে এই দেশে বাজেট বৃদ্ধি করেছেন। কিন্তু দুর্ভাগ্য, তারা সেই বাজেটের মাত্র ৭০% তারা সেই সময়ে বাস্তবায়ন করতে পেরেছিলেন। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত ৫ বছরে ৪,২৬৬ কোটি টাকা এবং ১৮-১৯ সালে ৪,৬৪,৫৭৩ কোটি টাকা, এইভাবে করতে করতে ৭,৬৬,৭৮৫ কোটি টাকা গত বছরে বাজেট দিয়েছেন এবং এবছরে ৭,৯৭,০০০ কোটি টাকা। অর্থাৎ এই ৫ বছরে প্রতিবারে ৭০,০০০ করে এখানে বাজেট বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ যে উন্নতি হয়েছে তারই সুফসল আমরা দেখছি। এবং যেখানে বিএনপি আমলে বাজেটের মাত্র ৭০% বাস্তবায়িত হতো, সেখানে আমরা দেখেছি এই আওয়ামী লীগের গত ৫ বছরের ৮৭% বাজেট এখানে বাস্তবায়িত হয়েছে। আমার নির্বাচনী এলাকা কক্সবাজার ৩-এর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৩টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে আমার আসনে আমাকে তারা জয়ী করেছে। সব দল নির্বিশেষে আমাকে ১,৬০,০০০ ভোটের ব্যবধানে অত্যন্ত শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও আমার বিপক্ষে সমস্ত রাজনৈতিক দল এক হওয়া সত্ত্বেও ১,৬০,০০০ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পার্লামেন্টের মাধ্যমে। আমার মাননীয় স্পিকার, কক্সবাজার চট্টগ্রাম সড়ক ৬ লেনে উন্নীতকরণ এখন দেশবাসীর দাবি। প্রতিদিন এখানে হাজার হাজার টুরিস্ট এবং বছরে ১ কোটি টুরিস্ট কক্সবাজারে যাচ্ছে, আমাদের উন্নয়ন সেখানে চোখে পড়ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ১৮,০০০ কোটি টাকার বিনিময়ে নান্দনিক রেল স্টেশন সহ রেল দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ১২,০০০ কোটি টাকায় আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন। আমাদেরকে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম দিয়েছেন, মেরিন ড্রাইভ দিয়েছেন, কক্সবাজারের রাস্তাগুলো প্রশস্তকরণ হয়েছে এবং কক্সবাজারের অভাবনীয় উন্নয়ন আমার মনে হয় বাংলাদেশে আর অন্যান্য জেলায় কম হয়েছে। তারপরেও আমার নির্বাচনী এলাকায় এখনো প্রতিটি ইউনিয়নের মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। এখনো আমার এখানে ৪টা বড় ব্রিজ, খরুলিয়া ঝিলংজা সংযোগ সেতু, খরুলিয়া দক্ষিণ মিঠাচড়ি সংযোগ সেতু, মনিঝিল সংযোগ সেতু, আমার এখানে সেই শুক্কুরের মঞ্জুরের দোকান থেকে সেই জালালাবাদ এবং পুকখালীর সংযোগ সেতু এবং আমার এখানে তেলিপাড়া চরপাড়া সংযোগ সেতু, এসএমপাড়া ছনকোলা সংযোগ সেতু গণমানুষের দাবি। আমার কক্সবাজারের লক্ষ মানুষ এখনো কক্সবাজার শহরের নুনিয়াছড়া থেকে শুরু করে সেখানে সাত্তারগুনা, ফাতেরগুনা, বাদশাগুনা এবং এবিসি গুনা, সাহিত্যিকাপল্লী, লালপাড়া এবং বল্যাপাড়া, ঘোড়াপাড়ায় বসবাস করছে। আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম, গতবার ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছিল সেই সমস্ত যেখানে মানুষ বসবাস করে লক্ষ মানুষ, সেই সমস্ত জায়গাগুলো তাদেরকে বরাদ্দ বন্দোবস্তি দেওয়ার জন্য, এবং জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছেন। আমি ভূমি মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত দাবি থাকবে, আপনারা টোকেন মূল্যে আমার লক্ষ মানুষকে যদি দিয়ে দেন তাহলে মানুষ সেখানে আশ্রয় পাবেন। তারা কুতুবদিয়া থেকে সাগরভাঙ্গা মানুষ, কেউ নদী ভাঙ্গা মানুষ সেখানে তারা আছে। আমার ঈদগাঁও উপজেলা গঠিত হয়েছে, আজকে ১ বছর হয়েছে, সেখানে কিন্তু এখনো কোনো স্থাপনা ঘটেনি। সেখানে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্মাণ করা দরকার আমাদের, এখন ভাড়া বাসায় চলছেন। সেখানে আমাদের ফায়ার স্টেশন, হাসপাতাল করা দরকার। স্কুল কলেজগুলো সরকারিকরণ বাকি রয়ে গেছে, এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। হাজার বছরের শহর রামুকে পৌরসভার দাবি জানাচ্ছি এবং আমার প্রতিটি এলাকার মধ্যে বিশেষ করে যারা লবণ শিল্পে আছেন, ১ লক্ষ মানুষ লবণ চাষি, সেই লবণ বাম্পার ফলন হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে আর ৩ মিনিট দেওয়ার জন্য বিনীত অনুরোধ। সেখানে লবণ চাষিদের লবণ আমদানি নিষিদ্ধ করার, আর ১ মিনিট নিষিদ্ধ করার আমি দাবি জানাচ্ছি।
আমার মিয়ানমার সমস্যা, মিয়ানমারে আমার সীমান্তবর্তী এলাকা মিয়ানমার, সেই মিয়ানমারের মধ্যে আরাকান আর্মি এখন সশস্ত্র লড়াই করছে। আমার নির্বাচনী এলাকা থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী যদি সেনানিবাস না দিতেন তাহলে কক্সবাজার আজকে অনিরাপদ হয়ে যেত। এতদিন তারা দখল করে ফেলতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শেখ হাসিনা 20,000 কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন সেনানিবাসের জন্য, আমাদেরকে রক্ষিত করেছেন। এখন এই মুহূর্তে আমাদের দরকার বাংলাদেশের মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে তাদেরকে প্রত্যাবর্তন করে বাংলাদেশ, ভারত এবং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নিয়ে, মালদ্বীপ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করা। তাহলেই কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বাড়বে এবং ভারতের নিরাপত্তা বাড়বে। আমার এখানে মসজিদের যারা ইমাম সমাজ আছেন তাদেরকে সরকারিকরণ, চাকরি সরকারিকরণের আমি জোর দাবি জানাচ্ছি। এবং যারা বিদেশের কারাগারে আছে, আমার বাংলাদেশের বিশেষ করে কক্সবাজার জেলার অনেক মানুষ, আরেক মিনিট মাননীয় স্পিকার, আরেক মিনিট, অত্যন্ত 1 মিনিট বলুন। কারাগারে হাজার হাজার মানুষ এখনো আছেন। মিয়ানমার থেকে অনেকেই ফেরত নিয়ে আসছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং প্রত্যেকটি দেশে আমাদের সেই কারাগারে যারা বন্দী আছেন তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার জন্য আমি জোর প্রস্তাব করছি। এবং প্রবাসী যারা আছে, বিশেষ করে কক্সবাজার জেলার যারা সৌদি আরব, মালয়েশিয়া থেকে শুরু করে এবং গালফ স্টেট সমূহে থাকেন, সেই তারা যখন মিশনে যায়, সেখানে যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, মিশনে থাকা অফিসারগুলো তাদেরকে চিনে না, বলে যে তোমরা রোহিঙ্গা। তারা বুঝে না রোহিঙ্গার ভাষা এবং কক্সবাজার ভাষার মধ্যে তফাৎ। আমি আজকে আপনাদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরের সেখানে কক্সবাজারের ভাষা বোঝা মানুষদেরকে নিয়োগ দেওয়ার জন্য, যাতে কক্সবাজারের মানুষ হয়রানি না হয়, সেটি আমি জোর দাবি জানাচ্ছি। এবং আমি সাথে সাথে আজকের এই সবাই, আমি আজকের এই অধিবেশনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সোলার লাইট ছিল, সোলার লাইট আবার দেওয়ার জন্য আমি বিনীত প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় হুইপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব এ.কে. মুস্তাফিজুর রহমান, 25 নির্ধারিত সময় 12 মিনিট। ধন্যবাদ স্পিকার। জাতীয় সংসদের প্রথম বাজেট 2024 সালের 6 জুন মাননীয় অর্থমন্ত্রী শতপ্রতিজ্ঞ অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রীর দিক মহান সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় আমি গভীরভাবে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান, 9 বছরের সাবেক রাষ্ট্রপতি মধু হোসেন মোহাম্মদ। তিনি আমাকে বারবার মনোনয়ন দিয়ে এই মহান আসার সুযোগ করে দিয়ে আমি তার কামনা করছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে, যিনি আমাকে দাদুর জাতীয় মনোনয়ন দিয়ে অবহেলিত কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার দরিদ্রপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা আপামর জনসাধারণকে, যারা বারবার ভোট দিয়ে এই সংসদে পাঠিয়ে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। মাননীয় জাতীয় বার্তা নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ, জনদলীয়, জনগণের আশা আকাঙ্ক্ষা ধারক, শুধু সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, তৃণমূল জনগোষ্ঠীর প্রাত্যহিক জীবনের অন্যতম প্রভাবক জাতীয় বাজেট। একটা দেশের আয় ব্যয়ের ভারসাম্য হলো জাতীয় বাজেট। আগামী 1 বছর দেশ কিভাবে পরিচালিত হবে তা নির্ভর করবে এই বাজেটের উপর। তাই জাতীয় বাজেট আমার কাছে একটি দিক নির্দেশনা। আমাদের স্মরণ রাখতে হবে, প্রতিটি নাগরিক, জাতিগোষ্ঠী, অঞ্চলের স্বতন্ত্র সম্মিলিত উন্নয়ন ছাড়া কোনোভাবেই জাতীয় উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এজন্য দরকার সুষম জাতীয় বিনিয়োগ পরিকল্পনা, যা হতে হবে প্রতিটি জাতিগোষ্ঠী, অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও চাহিদার নিরিখে ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে সংবিধানের 19-এর ক অনুচ্ছেদে বর্ণিত সুষম জাতীয় উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থার স্মরণ রাখা দরকার। মাননীয় স্পিকার, আমি আবারও রিপিট করছি, সুষম জাতীয় উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থার কথা স্মরণ রাখা দরকার। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সুবিধাভোগীদের সুবিধা রাখা হয়েছে, এতে মধ্যবিত্তরা চাপের মুখে পড়বে বলে আমার বিশ্বাস। বাজেটগুলো গরিব মানুষের পক্ষে যায়, কারণ বিভিন্ন খাতে সুবিধাভোগীদের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম চাপে রয়েছে।
এ বিষয়ে সমাধানের কথা আলোকপাতও করা হয়নি। তবে কিছু আশার কথা হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ দিক নির্দেশনা মাননীয় স্পিকার উচ্চ মধ্য দেশে যাওয়ার নির্ভর করছে মধ্যবিত্তের উপর। মধ্যবিত্ত যদি আমরা করতে পারবো তা নির্ভর করে প্রস্তাবিত বাজেটে। আমাদের দেশ বিদেশি বহুজাতিক সিগারেট কোম্পানি ভরে গেছে। এবারে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের শলাকার শুল্ক সামান্য বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বাজেটের নিম্ন স্তরের সিগারেটের মূল্য আরও বৃদ্ধি করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের কাছে স্বাস্থ্য সেবা পাওয়া প্রত্যেক নাগরিক সাংবিধানিক অধিকার। সংবিধানের 18(1) অনুচ্ছেদ অনুযায়ী সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি খুবই নাজুক। বহুমুখী সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সবখানে দুর্নীতি অব্যবস্থা বিরাজমান। স্বাস্থ্য খাতে বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। সরকারি বরাদ্দকৃত টাকা কিভাবে ব্যবহার হচ্ছে, কে তদারকি করছে তার কোনো খোঁজ নেই। আর এসব কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক সময় দেখা যায় ভুয়া ডিগ্রিধারী ডাক্তার দ্বারা হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে, এবং চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। চিকিৎসা সেবা একটি মহান পেশা। মানুষ আল্লাহর পরে ডাক্তারকে বিশ্বাস করে। এই পেশার মূল কথা হচ্ছে মানুষ এবং জীব সেবা করা। কিন্তু দেখা যাচ্ছে গুটি কয়েক চিকিৎসকের কারণে এই মহান পেশার মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে। আমি মনে করি স্বাস্থ্য খাতে শৃঙ্খলা সেবার মনোভাব ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গোটা স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, মেগা প্রকল্প বলতে আমরা যেটা বুঝি, বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে অর্থনীতি, পরিবেশ এবং সমাজের উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী বড় বড় উন্নয়ন প্রকল্প। বর্তমানে সরকার বিভিন্ন মেগা প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে অনেকগুলো মেগা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এসব মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের অর্থ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ঋণ নেওয়া হয়ে থাকে, যদিও পরোক্ষভাবে ঋণকৃত অর্থের বিশাল একটি অংশ বাইরেই চলে যাচ্ছে। তার কারণ, প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যেসব দক্ষ জনবল প্রয়োজন তা আমাদের দেশে নেই। ফলে বাইরের দেশের অভিজ্ঞ শ্রমিকগণ এসে এসব কাজ সম্পাদন করে। মাননীয় স্পিকার, আমি মনে করি আমার দেশে তরুণ শিক্ষিত সমাজ দ্বারা বড় ধরনের মেগা প্রকল্প করানো সম্ভব। আমাদের শিক্ষার নীতি নির্ধারকেরা যদি এই তরুণ সমাজকে একটি মেগা প্রকল্প হিসেবে গ্রহণ করে তবেই সম্ভব। বর্তমানে আমরা দেখতে পাই শিক্ষা খাতে কতটাই অবহেলিত। এই খাত খুব বেশি একটা বিনিয়োগ হয় না। জাতীয় বাজেটে 10 থেকে 12% উপরে এই খাতে বিনিয়োগ হয় না বললেই চলে, যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা বিকশিত করার মতন পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পরিবেশ পায় না। পত্রিকার পাতা খুললেই দেখতে পাই দেশের উচ্চশিক্ষিত মেধাবীদের একটি বৃহৎ অংশ দেশের বাইরে পাড়ি জমাচ্ছে, যার ফলে দেশটাকে একটা সময় মেধাশূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটি শিক্ষিত সমাজের জন্য এখনই কিছু করতে না পারি, ভবিষ্যতে আমাদের জন্য কল্যাণকর হবে না। মাননীয় স্পিকার, বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করা 60% বেশি শিক্ষার্থী বেকার। শৈশবে উজ্জ্বল স্বপ্ন নিয়ে বেড়ে ওঠাও এসব শিক্ষার্থীর দিন কাটে এখন হতাশায়। চাকরির পত্রিকাগুলোতে কিছু চাকরির খবর থাকলেও তা ভাগ্যে জোটে না। এসব চাকরির অধিকাংশ পদ পূরণ হয় স্বজনপ্রীতি এবং অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে। ফলে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেটির স্বপ্নের চাকরি পাওয়া স্বপ্নেই থেকে যায়। তাদের কেউ কেউ দেশে যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়ায় বিদেশি শ্রমিক হিসেবে পাড়ি জমাচ্ছে। জীবিকার তাগিদে আমি অনুরোধ করব দেশের নীতি নির্ধারকদের এসব শিক্ষিত বেকারদের নিয়ে ভাবার। সরকার মেগা প্রকল্পের মধ্যে বিভিন্ন উন্নয়ন করছে বটে, কিন্তু শিক্ষার উন্নয়ন হচ্ছে কম। সরকারকে বিভিন্ন মেগা প্রকল্পের মতো শিক্ষা খাতে মেগা প্রকল্পের আওতায় নিয়ে ভবিষ্যৎ শিক্ষিত তরুণদের নিয়ে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার জন্য। মাননীয় স্পিকার, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতেই মুক্তিযোদ্ধাদের জন্য
উন্নয়ন নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানাই। তবে মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধারা যদি সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান হয়ে থাকে, তাহলে তাদের সম্মানী ভাতা এত কম কেন? তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অনুরোধ রাখতে চাই, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানী ভাতা দেওয়ার হয় যেন আরো দ্বিগুণ করে। মাননীয় স্পিকার, জাতীয় পার্টির রাজনীতির মূল মন্ত্র হচ্ছে শান্তি, সমৃদ্ধি, সংস্কার, উন্নয়নের ধারা। প্রবর্তনের মাধ্যমে দেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেওয়া। গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য জাতীয় পার্টি সর্বদাই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে। দেশে সুস্থ রাজনীতির ধারা প্রবর্তন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে জাতীয় পার্টি বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে উত্তরাঞ্চলে অত্যন্ত অবহেলিত জনপদের একজন জনপ্রতিনিধি আমি। আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম জেলার পশ্চাৎপদ হওয়ার কারণ আমি প্রধানত নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ বসত ভিটা বাড়ি আবাদি জমি নদীগড়ে বিলীন হচ্ছে এবং ভূমিহীন মানুষগুলো নদীর তীরেই মানবত জীবন যাপন করছে। এক বুক আশা নিয়ে নদীর পাড়ে দীর্ঘদিন থাকেন শুধুমাত্র চর জেগে ওঠার আশায়। হয়তোবা তার জমি ফেরত পাবে এই আশায় তারা মানবত জীবন করেন। কুড়িগ্রাম জেলাকে নদী ভাঙনের হাত থেকে মাননীয় পানি মন্ত্রীকে দৃষ্টি কামনা করছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি স্থল শুধু পণ্য রপ্তানি হয়ে থাকে, কোন ব্যবসায়ীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। অনতিবিলম্বে ইমিগ্রেশন চালু করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে খণ্ড বিখণ্ড করেছে দুধকুমার, গঙ্গাধর, দুধকুমার সহ প্রায় 8টি নদী। বিশেষ করে নাগেশ্বরী উপজেলার 4টি, উপজেলার একটি ইউনিয়ন অত্যন্ত অবহেলিত। চারিদিকে নদী বেষ্টিত হওয়ায় কোনো সমস্যা হলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিক সময়ে ঘটনাস্থলে যেতে পারত না। বর্তমান সরকারের 1996 এবং 2001 মেয়াদে এখানকার সার্বিক দিক বিবেচনা করে 5টি ইউনিয়নকে নিয়ে একটি নতুন থানা স্থাপন করেছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হয়েছে। মাননীয় স্পিকার, নাগেশ্বরী উপজেলার 4টি ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন নিয়ে যে পাচাঘাটা ইউনিয়ন নামে যে পুলিশ থানাটি স্থাপন করা হয়েছে, এই পুলিশ থানাটি এখন নাগেশ্বরী উপজেলা এবং ভুরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন নিয়ে যে 5টি ইউনিয়ন, সেই ইউনিয়নের মানুষের প্রাণের দাবি হয়েছে এই উপজেলাটাকে পূর্ণাঙ্গ উপজেলা করা। আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে একান্তভাবে অনুরোধ করছি, এই 5 ইউনিয়নের মানুষকে উপজেলা সুবিধা দেওয়ার জন্য পাচাঘাট থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত আমাদের জনগোষ্ঠীকে সম্মানিত করবেন, এই আহ্বানটাকে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মেহের আফরোজ, 333 মহিলা আসন 33। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান সংসদের দ্বাদশ সংসদের প্রথম বাজেট 2024-25-এর যে বাজেট উত্থাপিত হয়েছিল, সেই বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরমময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অতিক্রম করে আবার এই মহান সংসদে এসেছি জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি বলে। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু শক্তি, যতটুকু সাহস, যতটুকু মেধা, যতটুকু তার
পরিশ্রম প্রয়োজন তার সকল কিছু দিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় জনগণের ভোটের মাধ্যমে আবার আমাদের সংসদে আসার সুযোগ হয়েছে। তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এমন একটি দিনে দাঁড়িয়ে বাজেটেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার সামনে চলে আসছে, হলো আজ থেকে 75 বছর আগে আজকে যে দলটি ক্ষমতা আছে সেই দল হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সময় এই নামটি না, নাম ছিল মুসলিম আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ। সেই সময়কালে সভাপতি হয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব। আমি তাদের প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই। আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে নেতা এই দলটির হাল ধরেছিল বলেই আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই সেই সময়কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে বিভিন্নভাবে বিভিন্ন পরিশ্রম করে জীবনকেও যারা এই দলটিকে ধরে রেখেছে, জনগণের দলটিকে জনগণের মাঝে রেখেছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা সেই মহিয়সী নেত্রীকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না, অথচ আওয়ামী লীগের সুখে দুঃখে বিপদে আপদে যখন বঙ্গবন্ধু কারারুদ্ধ ছিল, যখন দেশের কঠিন সমস্যা ছিল, যখন আগরতলা ষড়যন্ত্র হামলা চলছিল, সকল সময়ে আমাদের বঙ্গমাতা যে সাহস দিয়েছে, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন, তা এই দেশ জাতি কখনো ভুলতে পারে না। আমি সেই মহান নেত্রীকে আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, এই দলটির জন্ম হয়েছিল আজ থেকে 75 বছর আগে। এই দলটিকে বিভিন্ন দলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর হাতেই আমাদের দলটি যখন ছিল তখন আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের 6 দফা আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন, নানান প্রতিকূলতা ছিল, নানাভাবে তাকে কষ্ট করতে হয়েছিল, কিন্তু তারপরেও হাল ধরে রেখেছেন। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাসের সংগ্রামের ইতিহাস অনেক গৌরবের, অনেক উজ্জ্বলের। 52 ভাষা আন্দোলন মনে পড়ে, সেই তার আগ থেকেই জাতির জনক বঙ্গবন্ধু সোচ্চার হয়েছিলেন এবং যখন পাকিস্তান হয়েছিল, পাকিস্তান হওয়ার পরে উপলব্ধি করতে ছিলেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য দেখা যাচ্ছে না। একদিকে তাদের দূরত্ব অনেক বেশি, ভাষার সমস্যা, তৃতীয়ত তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে পূর্ব পাকিস্তানকে তারা কোনোভাবেই তারা মাথা তুলে দাঁড়াতে দিবে না। আর তাই তিনি এখনই প্রথম ছাত্রলীগ গঠন করেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ছাত্রলীগের দরকার পড়বে। তিনি সেই ছাত্রলীগ গঠন করেছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে এই সংগঠন এগিয়ে যাচ্ছিল এবং তিনি এই ভাষার জন্য যখন কারারুদ্ধ অবস্থায় ছিলেন, সেই সময় সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলনে তাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে এসেছিল 52-তে, যখন শামসুল হক সাহেবরা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, এখন সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধুকে প্রয়োজন। সেই সময়কালে বঙ্গবন্ধুকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। কারারুদ্ধ হয়েছিলেন 2.5 বছর, সেই সময় তিনি কারারুদ্ধ অবস্থায় বাসায় ফিরে আসেন। বাসায় যখন ফিরে আসেন, তার ছোট্ট 5 বছরের কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদরের হাসু তখন বাবাকে বলেছেন, দেখে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। ছোট শিশুর মুখে স্লোগান ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। কেন সেই ছোট্ট বাচ্চার মুখে এই ভাষা দিয়েছে? তার মানে এই পরিবারটি পুরোটাই যেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এবং রাজনীতির সাথে উৎপরিতভাবে জড়িত ছিল এবং এই পরিবারটি পুরোটা দেশের স্বাধীনতার জন্য বিরাট ভূমিকা রেখেছে। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় 43 বছর তিনি
আমাদের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন, কঠিন সময় তিনি কিন্তু এসেছিলেন এবং এই হাল ধরেছিলেন। নেতৃত্বের আজকে উচ্চতর পর্যায়ে তিনি আওয়ামী লীগকে যেমন নিয়ে এসেছেন, সংগঠনকে শক্তিশালী করে, পাশাপাশি দেশের উন্নয়নেও তিনি এগিয়ে নিয়ে গেছেন। তিনি যখন দেশে ফিরে আসলেন দীর্ঘ 5 বছর পরে, বহু কঠিন পরিশ্রম করে, জাতির জন্য বঙ্গবন্ধু যে আমাদের স্বাধীনতা দিয়েছিল, যে নেতা আমাদের ভাষার জন্য ছিল, যে নেতা আমাদের দেশের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক দেশ দেখাচ্ছিল, সব দেখিয়েছিল সোনার সেই নেতাকে নিষ্ঠুর নির্মম ভাবে পুরোপুরি হত্যা করা হয়েছে 15 আগস্ট। আর আমরা জানি তার পরবর্তীতে দীর্ঘ সময় শেখ হাসিনা তার বোন নিয়ে দেশের বাইরে ছিলেন, একটি সময় ছিলেন। 1991 যখন তিনি এই বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখলেন, প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে সারা বাংলাদেশে মনে হচ্ছিল প্রকৃতি যেন কাঁদছে, প্রকৃতি যেন অনুভব করতে পারছে এই বোন যে শেখ হাসিনা, শেখ রেহানা কি হারিয়েছে। আজকে বাংলাদেশের মাটিতে তারা আসছে, কিন্তু তার বাবা কোথায়, তার মা কোথায়, তার ভাইয়েরা কোথায়, আত্মীয় স্বজন নেই। কিন্তু তারপরেও শক্তভাবে তিনি সেই আত্মবিশ্বাসের সাথে বক্তব্য রেখেছেন, আমরা হারিয়েছি, হারিয়ে আপনাদের ফিরে এসেছি, এই বাংলার মানুষের মুখে আমি হাসি ফুটাতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তিনি কিন্তু তার দৃঢ়তা, তার যে চিন্তা, সেখান থেকে কিন্তু এক চুলো নড়েননি, তিনি এগিয়ে যাচ্ছেন। গত একদিন আগে, গতকালই তো তিনি চলে আসলেন ভারত থেকে। আমরা বিস্মিত হই, জননেত্রী শেখ হাসিনা যে বয়স এখন, সেই বয়সে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কি এতটা পরিশ্রম করে, এটা ভাবতেও আমাদের বিস্ময় লাগে। তিনি মাত্র কালকে ফিরে আসছে রাতে, অথচ আজকেই সারাটা দিন তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাচ্ছেন। তিনি সেখানে কোথাও যে কিন্তু তিনি দেশের কথা ভুলে যান না, তিনি কোথাও কিন্তু সময় ক্ষেপণ করার জন্য যান না। তিনি সেখানে নরেন্দ্র মোদীর সাথে সুনীল অর্থনীতি, রেলওয়ে, স্বাস্থ্য, মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য বিভিন্ন রকম সমঝোতার স্মারক সই করেছেন। বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসা চালু, তিস্তা নদী সংরক্ষণ ব্যবস্থাপনায় কারিগরি দল প্রেরণ করা এবং নানান বিষয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন এবং তিনি সব সময় বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে যাবেন সেই চিন্তা করেন। আজকে আমি মনে করি বঙ্গবন্ধুকে আমরা অনেক সময় দেখি নাই, সেই বয়স আমাদের হয়তো ছিল না, কিন্তু তার সুযোগ্য কন্যার সাথে রাজনীতি করার আমাদের সুযোগ হয়েছে, তার পাশে থেকে একটি কর্মী হিসাবে কাজ করার সুযোগ হয়ে আমরা যেটা অনুভব করছি, জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে একটি একটি করে পূরণ করেছে। আপনারা জানেন 96 ক্ষমতায় আসার পর থেকেই তিনি শুরু করেছিলেন সেই উন্নয়ন, সেই ফারাক্কা সমস্যার সমাধান করেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, তার পরবর্তীতে ছিটমহল সমস্যার সমাধান কত সহজভাবে তিনি করেছেন। তিনি সমুদ্রের ন্যায্য সীমানার ব্যাপারে ভারতের সাথে, মিয়ানমারের সাথে বিভিন্নভাবে আইনি লড়াই করে তিনি সেই সীমানা পর্যন্ত আমাদের দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার পাশাপাশি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন, গ্রামকে শহরে পরিণত করছেন, তিনি যারা গৃহহীন তাদের জন্য গৃহর ব্যবস্থা করেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার প্রবর্তন করেছেন, তিনি এই বাংলাদেশে নারীর ক্ষমতায়ন করেছেন। নারীর কথা যখন এসে গেছে, আমি সেই আওয়ামী লীগের কথা আবার বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর কথা আবার বলতে চাই। জাতির বঙ্গবন্ধু যখন চায়না গেছিলেন সে 52-54 সালের দিকে, তখন তিনি সেখান থেকে ফিরে দেখা চান চীন বলে একটি বই লিখেছেন এবং সেখানে তিনি দৃঢ়তার সাথে লিখেছেন এই যে চীন আজকে উন্নত হয়েছে, কেন উন্নত হয়েছে তার একটি বড় কারণ সেখানে নারী পুরুষের সমতা। নারীদের দেখা যাচ্ছে কলকারখানায় তারা কাজ করছে, নারীদের দেখা যাচ্ছে সেনাবাহিনীতে কাজ করছে, নারীদের দেখা যাচ্ছে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই কারণেই সেই দেশটি এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশকেও নিশ্চয়ই আমরা সেইভাবে এগিয়ে নিব। মাননীয় স্পিকার,
আপনি দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস লক্ষ্য করলে আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগে যেমন করে পুরুষরা সেখানে সুযোগ পেয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু সেই সময় কিন্তু নারীদের সেখানে সুযোগ করে দিয়েছিল। যখন কঠিন একটা সময় ছিল, যখন সবাই কারারুদ্ধ অবস্থায় ছিল, যতদূর সম্ভব আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বিভিন্নভাবে ছন্নছাড়া অবস্থা, সেই সময় কিন্তু আর কাউকে না পেয়ে সেই তৎকালীন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছিলেন আমেনা বেগম, তাকে তখন সেই সময় সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পাশাপাশি আমরা দেখেছি সাজেদা চৌধুরী কঠিন সময়ে সেই দায়িত্ব সুযোগ করেছিল। ৭৫-এর পরে যখন দেশের মানুষ রাজনীতির সদস্য 1 মিনিট 2 মিনিটে শেষ করুন। তো সেই সময় কিন্তু আমরা দেখেছি জোহরা তাজউদ্দিন এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য গ্রামে গ্রামে ঘুরেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ৮১-তে দেশে ফিরে এসে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, ঘরে ঘরে গেছেন। তার ভিতরে একটা জিনিস আমরা লক্ষ্য করি, সেই জিনিসটি হলো গিয়ে বাবার যে মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা তার ভিতরে সম্পূর্ণভাবে আছে। এদেশের মানুষকে তিনি ভালোবাসেন, এদেশের প্রতিটি স্তরের জনগণকে তিনি ভালোবাসেন। আর তাই তো তিনি যুবকদের কথা ভাবে এদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন। তাই তো তিনি নারীদের কথা ভেবে নারীদের সম অধিকারের ক্ষেত্রে আজকে বাংলাদেশ শীর্ষ পর্যায়ে চলে গেছে। তাই তিনি শিশুদের কথা ভাবেন, শিশুদের জন্য প্রাইমারি স্কুলে আপনারা দেখেছেন উপবৃত্তি সকলের জন্য সকল স্তরে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাদেরকে বিভিন্নভাবে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে, আমাদের ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনাকে এটাই বলতে চাই, এদেশের মানুষ বারবার হারিয়েছে, বঙ্গবন্ধুকে হারিয়ে এদেশের মানুষ অনেক পিছনে চলে গেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল কখনো কিন্তু ক্ষমতায় আসার জন্য কোনো পিছনের পথ দেখেনি। তারা চেষ্টা করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে, এবং প্রতিবার নির্বাচনে অনেক সময় হেরে যাবে জেনেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে তারা এসেছে, তারপরেও তারা নির্বাচন করেছে। কিন্তু যখন দেখেছে এই নির্বাচন জনগণ কোনোভাবে মানতে পারে না, সেই সময় আন্দোলন করেছে, এবং আন্দোলনে আওয়ামী লীগ সব সময় জয়ী হয়েছে। আওয়ামী লীগ এমন একটি দল জনগণের বাইরে কখনোই থাকে না। আর তাই জাতির জনক বঙ্গবন্ধু বলেছে, আওয়ামী লীগ সেদিনই শেষ হয়ে যাবে যেদিন জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হবে। আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ 1 মিনিটে শেষ করুন। নেতা কর্মী যারা কঠিন সময়ে তারা সাহসের সাথে মোকাবেলা করে, সাহসের সাথে তারা সামনে এগিয়ে যায়। ইনশাল্লাহ এই আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা গড়ার শেষ পর্যন্ত, এই উন্নত বাংলাদেশ করার জন্য, সমৃদ্ধিশালী বাংলাদেশ করার জন্য, স্মার্ট বাংলাদেশ করার জন্য তারা সবাই নিশ্চয়ই জনগণের পাশে থেকে সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ ইনশাল্লাহ একটি উন্নত সমৃদ্ধ দেশ হবে। আওয়ামী লীগের নেতৃত্বে সেটা 100 বছর পূরণের সময় এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সেবা করবে ইনশাল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মাসুদ উদ্দিন চৌধুরী, 267 ফেনী 3, আপনার নির্ধারিত সময় 12 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনে আমাকে মহান জাতীয় সংসদে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে টানা 16 বারের মতো জাতীয় সংসদের বাজেট অধিবেশনের নেতৃত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে, 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের, 2 লক্ষ মা বোনদেরকে যারা তাদের আত্মত্যাগের বদলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের
মানচিত্র এবং পতাকা পেয়েছি। স্মরণ করছি যে আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক সফল রাষ্ট্রনায়ক এবং সাবেক বিরোধী দলীয় নেতা জনাব হোসেন মোহাম্মদ এরশাদকে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাখিল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। সাথে সাথে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ফেনী ৩, ফেনী জেলার সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত। আমি আমার ভোটারদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং আমাকে বিপুল ভোটে জয়ী করানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রতি বছরই মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করেন। প্রায় 1 মাস ব্যাপী আলোচনা হয় এবং সামান্য কিছু রদবদলের পরে বাজেট গৃহীত হয়। ঠিক একই ধারায় এবারও আমরা চলছি। গত বছরের বাজেট ছিল আমাদের প্রায় 7,14,418 কোটি টাকার, আর এই বছরে 7,97,000 কোটি টাকা। বেসিক্যালি ধরনটা কিন্তু একই রকম, আর টাকার অঙ্কে যদিও একটু বেশি, কিন্তু টাকার অবমূল্যায়ন ধরলে এই বাজেট গতবারের চাইতে একটু কম। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই বাজেটের নতুন কোনো আশার বাণী কিন্তু জনগণ শোনেনি। মাননীয় স্পিকার, আমি এই বাজেটের উপরে বিস্তারিত আলোচনা করার সময় হয়তো আমাদের নাই। 2-1টা বিষয় আলোচনা করব। সেটা শুরু করব কালো টাকা সাদা করা নিয়ে। এই প্রক্রিয়ার মাধ্যমে যারা জেনুইন ট্যাক্স পেয়ার আছেন তাদেরকে বরঞ্চ আমরা নিরুৎসাহিত করছি, আর যারা ট্যাক্স দেননি তাদেরকে উৎসাহিত করছি। একজন সৎ ট্যাক্স পেয়ার যখন হাইয়েস্ট লেভেলে পৌঁছান, উনি শতকরা 30% ট্যাক্স দেন, আর যিনি দেননি বছরকে বছর তাকে মাত্র 15% ট্যাক্স দিয়ে আমি তার এই টাকাটাকে বৈধ করার ব্যবস্থা করে দিচ্ছি। আমি জানি না কোন বিবেচনা আপনি এটাকে যুক্তিসঙ্গত মনে করুন মাননীয় স্পিকার। আর এই কালো টাকা কিন্তু আবার 2 রকমের আছে, একটা একটু বেশি কালো আর একটু কম কালো মাননীয় স্পিকার। বেশি কালো হচ্ছে যেটা অর্জনটা অবৈধভাবে এবং করে সম্পদের পাহাড় গড়েছেন এবং ট্যাক্সও দেননি। আর কিছুটা কম কালো বলবো আমি তাকে, যেটা অর্জনের রাস্তাটা বৈধ, যেমন একজন ডাক্তার, একজন লয়ার, একজন বাসার বা বিল্ডিং এর মালিক, ভাড়ার মাধ্যমে তারা যে ইনকামটা করেছেন সেটা কিন্তু বৈধ। তাদের মধ্যে যে কাজটা যারা করেননি সেটা হচ্ছে তারা ট্যাক্সটা দেননি। এখন আমাদের বিবেচনায় এই দুটোকে যদি আনা হয়, প্রথমটাকে কোনোভাবে বৈধতা দেওয়া আমি যুক্তিসঙ্গত মনে করি না। যদি দিতে হয় দ্বিতীয়টাকে দেয়া যায়, যেটা অপ্রদর্শিত আয় সেটাকে বৈধ করা যায়। তবে কিছু কন্ডিশন আমি সাজেস্ট করব। সেটা হচ্ছে, যেহেতু তারা এত বছর ট্যাক্স দেননি, তাদের ট্যাক্সটা নর্মাল ট্যাক্স পেয়ারের সমান হয়ে প্লাস কিছু পেনাল্টি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা এই টাকাটাকে যেন কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করেন সেই ব্যবস্থা করতে হবে। যদি আমি অপরাধী করলাম, সেটা কোনো সাজাই পেলাম না, আরো কম ট্যাক্স দিয়ে আমি হোয়াইট হয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা সবসময় ট্যাক্স যারা দিচ্ছে না তাদেরকে উৎসাহিত করতে থাকবো। দ্রব্যমূল্য নিয়ে একটু কথা বলি মাননীয় স্পিকার। এটা এত বেশি আলোচিত বিষয়, বলতে গেলে প্রতিটা মানুষই কিন্তু এফেক্টেড হয়ে আছে। তো এফেক্টেড গ্রুপের যদি আমরা 2-3টা ভাগ করি, যারা উচ্চবিত্ত তাদের হয়তো এফেক্ট একটু কম হয়, আর যারা একদম নিম্নবিত্ত তাদেরও কম হয়, কারণ তারা আয় করেন, তারা সোশ্যাল সেফটি নেটে আছেন, তারা কিন্তু যারা মধ্যবিত্ত আছেন তাদের প্রবলেমটাই সবচেয়ে বেশি। এই মধ্যবিত্ত গ্রুপকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে রক্ষা করা যায়, সেই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব এইটার একটা ব্যবস্থা যেন অবশ্যই আনেন, যেন মধ্যবিত্ত গ্রুপটাও সেফটি নেটে আসতে পারে। গ্রামের স্কুল শিক্ষক বলি, অন্যান্য অনেকে আছেন যারা কারো কাছে চাইতেও পারেন না এবং কিছু বলতেও পারেন না, কষ্টটা কিন্তু করেই যাচ্ছেন। প্রতিটা ইউনিয়নে আমাদের প্রায় 4,000 4,500 ভাতাভোগী আছেন যারা বিভিন্ন ভাতা পান, এবং এটা নিম্নবিত্ত গ্রুপেরই। এরা মোটামুটি কিন্তু কাভার্ড হচ্ছেন না কারা? মধ্যবিত্তরা। সুতরাং মধ্যবিত্তরা যাতে সেফটি নেটে আসে এরকম কোন একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি
মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব। আর দ্রব্যমূল্যের কারণে মাননীয় স্পিকার এই সরকারের অনেকগুলো ভালো ভালো কাজ কিন্তু নিগেট হয়ে যাচ্ছে। আমি রাস্তা দেখছি, ব্রিজ দেখছি, টানেল দেখছি, অনেক ভালো ভালো কাজ দেখছি, কিন্তু যখন আমি খেতে পাই না, আমি একবেলা একটা ভাত আর তরকারি খেতে পাই না একটা সাধারণ মানুষ হিসাবে, তখন কিন্তু আমার সব এই ডেভেলপমেন্টগুলো আমার কাছে কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। সুতরাং এদিকে অবশ্যই নজর দিতে হবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো নির্দেশনা দেননি। অর্থনৈতিক খাতের কথা যদি বলি মাননীয় স্পিকার, এটা নতুন করে বলার আসলে কিছু নাই। ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট এটা চলেই আসছে, এবং দুঃখজনক হচ্ছে এটা কয়েকদিন মিডিয়াতে থাকে। এই মিডিয়াতে থাকার পরে কি হলো, কি ইনকোয়ারি কি হলো, রেজাল্ট কি হলো, শাস্তি কি হলো, এটা কিন্তু সাধারণ জনগণ জানে না। এটা অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। এভাবে চলতে দিলে অর্থনীতি আসলেই শেষ হয়ে যাবে। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে ব্যাংকগুলিকে দুর্বল বলা হয়, তাদেরকে অন্যদের সাথে মার্জ করানো হচ্ছে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে টাকা লুটপাট করে চলে গেছে, এখন গ্রাহকরা ঘুরে বেড়াচ্ছেন, কোনো টাকা পাচ্ছেন না। যেমন নাম আমি বলতে পারি, পিপলস লিজিং এর হাজার হাজার গ্রাহক আছেন যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা কবে কোন পুরো টাকা ফেরত পাবেন তারা জানেন না। এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা সুস্পষ্ট পদক্ষেপ এবং পরিকল্পনা জানতে চাই। মাননীয় স্পিকার, এবার আমি বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটু কথা বলি। আমাদের অর্থনীতি নির্ভর করে যে রেমিটেন্সের উপরে, তার বড় একটা অংশ আসে কিন্তু আমরা যে শ্রমিকগুলোকে পাঠিয়েছি বিভিন্ন দেশে কাজ করতে, বর্তমানে যার সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি, তারা যে টাকাগুলো পাঠান সেটাই কিন্তু রেমিটেন্স হিসেবে আমাদের কাছে আসে, এবং এটা আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। প্রতি মাসে ম্যানপাওয়ার সেক্টর থেকে প্রায় $2 বিলিয়ন বেশি টাকা আসে, তার মানে বছরে মোর দ্যান $24 বিলিয়ন। এটা নিয়ে কিন্তু ষড়যন্ত্র লোকালি আছে, আন্তর্জাতিকভাবে আছে। একটা গোষ্ঠী আছেন সম্ভবত যারা চান না বাংলাদেশের অর্থনীতি এত সুন্দরভাবে সমৃদ্ধ হোক এবং এটা এগিয়ে যাক, যার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে ওনারা করতে থাকেন, করছেন। সম্প্রতি মাননীয় স্পিকার, আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। মালয়েশিয়া একটা বাজার যেটা সেকেন্ড লার্জেস্ট আমাদের জন্য, প্রায় এই মুহূর্তে 1.1 মিলিয়ন মানুষ কাজ করেন। এই 11 লক্ষ লোক যে কাজ করেন, তারা মাসিক যদি মালয়েশিয়ার আমি মিনিমাম বেতনটা হিসাব করি 1500 রিঙ্গিত, ওভারটাইম বা অন্যান্য কিছু বাদ দিয়ে, তাহলে প্রায় মাসে 4000 কোটি টাকা আয় করেন, এবং সেটা বছরে এসে দাঁড়াবে 51,000 কোটি টাকার মতো। তো এই অংশ, এই রেমিটেন্সটা অনেকের কাছে হয়তো সহ্য হচ্ছে না, এত ইনকাম কেন হবে, বাংলাদেশের ইকোনমি কেন এত সমৃদ্ধ হবে। তাদের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই এবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় এমনভাবে প্রচার করা হচ্ছে যে এটা বিশাল কিছু একটা ভুল হয়ে গেছে। মাননীয় স্পিকার, আপনি অবশ্যই জানেন আমাদের শ্রমবাজার যেসব দেশগুলোকে ফোকাস করে করা হয়, প্রত্যেকটা জায়গাতেই সৌদি আরবিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর বলি, কাতার বলি, দুবাই বলি, এনি কান্ট্রি দ্যাট ইউ নেম, প্রত্যেকটা জায়গায় কিছু সিলেক্টিভ এজেন্সি কাজ করে। এই সিলেক্টিভ এজেন্সি কারা? এটা ডিসাইড করে যারা শ্রমিক নিবে, তাদের পদ্ধতির মাধ্যমে তারা ডিসাইড করে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে 2200-র বেশি রিক্রুটিং এজেন্সি আছে। সৌদি আরবে কাজ করতে পারে মাত্র 500-র মতো। সৌদি গভর্নমেন্ট এই কয়টাকে ইনভেস্টমেন্ট দিয়েছে, এর বেশি দিবে না, যদি পরবর্তীতে তারা করবে। সিঙ্গাপুরে মাত্র 6 জন কাজ করে। ঠিক একইভাবে কাতার, কুয়েতের একই অবস্থা। তো মালয়েশিয়ান সরকার নির্ধারণ করেছে 2 দেশের এমওইউ যেটা সাইন হয়েছিল, সেই এমওইউর মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয়ে মালয়েশিয়ান সরকার 100টা এজেন্সিকে সিলেক্ট করেছে। সেটা নিয়ে লেখালেখি উৎপাত। তার মানে বছরে যে আমরা 50,000 কোটি টাকার বেশি পেতাম, সেটা যেমন করে বন্ধ করা হোক। এটা কার স্বার্থে হচ্ছে আমি জানি না মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বার্থে না অন্য কারোর স্বার্থে। মাননীয় স্পিকার, আমাদের দেশে গ্যাসের সংকট আছে, কিন্তু কিছু কিছু গ্যাস ফিল্ড, যেমন আমি একটা বলি, আমার জেলা ফেনীতে বালুয়া চৌমুহনীতে একটা গ্যাস ফিল্ড আছে।
যেটা 1981 সালে আবিষ্কার করা হয় এবং পরবর্তীতে অ্যাবান্ডন করা হয়। কেন যে অ্যাবান্ডন করা হলো বিশদ ব্যাখ্যা কিন্তু আমরা কোনোদিনই জানিনি। এই ধরনের গ্যাস ফিল্ডগুলোকে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে, যাতে করে এটা আবার রিঅ্যাসেস করা হয় এবং এটা খননের প্রক্রিয়া চালানো হয়, যাতে করে আমরা গ্যাসের যে দুর্বলতা আছে, যে সংকট আছে, সংকট থেকে কাটিয়ে উঠতে পারি। স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী আমাদের যে বর্তমান সরকারের ইকোনমিক জোনগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রকল্প, যার একটা অংশ আমার নির্বাচনী এলাকা সোনাগাজীতে। এতে সম্পূর্ণ হলে প্রায় 15 লক্ষ লোক কাজ করবে বলে আমরা জানি, এবং সবচেয়ে তৃতীয় বৃহত্তম। এবং মাননীয় সদস্য, সময় তো শেষ, 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করুন। তো এত বড় সুন্দর একটা প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের, কিন্তু আমলাতান্ত্রিক কিছু জটিলতার কারণে এটার কাজটা আগাচ্ছে না। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সোনাগাজীতে যে জায়গাটা, ল্যান্ড অ্যাকুইজিশনটা এখনো শুরু হয়নি। মাননীয় স্পিকার, কখন প্লট অ্যালটমেন্ট হবে, কখন কাজ শুরু হবে? আর মানুষ কিন্তু এটাতে তাকিয়ে আছে যে এখানে যে বললাম 15 লক্ষ লোক কাজ করবে, সেই লোকগুলো কাজের সুবিধা যেন হয়। সাথে সাথে এদের ট্রেনিং এর একটা ব্যাপার আছে, যে ট্রেনিংটা ইমিডিয়েটলি শুরু করতে হবে। মাননীয় স্পিকার, আমার এলাকায় ফেনীর কাছে লালপুল নামক একটা জায়গা আছে মাননীয় স্পিকার, যেখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে একটা আন্ডারপাস বা ওভারপাস করার জন্য আমি নিজেই এই মহান সংসদে বারংবার উপস্থাপন করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আমি আপনার মাধ্যমে মাননীয় সড়ক এবং সেতু মন্ত্রীকে অনুরোধ করবো ইমিডিয়েটলি যেন এখানে কোনো অ্যাকশন নেওয়া হয়, যাতে করে প্রাণ এবং জানমালের যেন ক্ষতি আর না হয়। মাননীয় স্পিকার, আমরা স্বাস্থ্যসেবার দিক থেকে আমার জেলা ফেনী একটু পিছিয়ে আছে। সেজন্য আমি এর আগে অনুরোধ করেছিলাম ফেনীতে একটা মেডিকেল কলেজ করার জন্য, যেটা দাগনভূঞাতে প্রতিষ্ঠিত হতে পারে, যাতে করে স্বাস্থ্য সেবাও হবে, সাথে সাথে এলাকার লোকজনের দাবিও মিটবে। ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীকে কেন্দ্র করে যে লোকজনের প্রয়োজন হবে, এই লোকগুলিকে প্রশিক্ষিত করার জন্য আমাদের এলাকায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সবশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সোনাগাজী কোম্পানিগঞ্জ একটা নদী বন্দর স্থাপনের ডিসিশন নেওয়ার জন্য, এবং এটা কাজ যেন তাড়াতাড়ি শুরু হয় সেই জন্য দাবি জানাচ্ছি। সাথে সাথে সোনাগাজীর ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব আব্দুল কাদের আজাদ, 213 ফরিদপুর 3। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এরই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে একটা সুন্দর, সময়োপযোগী, বাস্তবমুখী বাজেট দেওয়ার জন্য। বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে 2009-2010 অর্থবছরে বাজেটের আকার ছিল মাত্র 1,13,119 কোটি টাকা। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে 2024-25 অর্থবছরে সেই লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপির 15%। বাজেটের ঘাটতি সাধারণত প্রতি বছর 5% রাখা হয়। এবার ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্যে 4.6% নামিয়ে রাখা হয়েছে, এটা প্রশংসনীয়। এবং সামাজিক সুরক্ষা খাতে 10,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বেই আজ বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বার প্রান্তে, যা কার্যকর হবে 2026 সাল থেকে।
মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করা দরকার বর্তমান বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। তার মধ্যে পরিচালনা ব্যয় যাবে 5,06,971 কোটি টাকা, যেটা খাতওয়ারি সবার শীর্ষে। এর মধ্যে জনপ্রশাসন খাতে ব্যয় হবে বাজেটের প্রায় 22.1%, অর্থাৎ 2,97,388 কোটি টাকা। শুধুমাত্র যদি জনপ্রশাসনিক ব্যয় হয়, অথচ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,81,453 কোটি টাকা। এখানে আমার প্রশ্ন, যে জনপ্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছেন, সেখানে যদি একটা মন্ত্রণালয়কে আমি বাজেটের 22% দিয়ে দেই আর আমার উন্নয়ন বাজেট থাকে 2,81,000 কোটি টাকা, তাইলে এটা আমার মনে হয় বডির চেয়ে মাথা ভারী হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এখানে আমার প্রস্তাব যে এরপরে আমি আরো কয়েকটা পরিসংখ্যান দিয়ে আমার প্রস্তাবগুলো দিচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে NBR তার আওতাধীন লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। ব্যাংক থেকে আমি ঋণ গ্রহণ করব 1,37,500 কোটি টাকা। বিদেশি ঋণের লক্ষ্য 1,27,200 কোটি টাকা। সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। বিভিন্ন ব্যাংক থেকে সরকার ইতিমধ্যে লোন নিয়েছে 4,50,000 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন গ্রহণ করেছে 1,43,000 কোটি টাকা। এবং বিদেশি ঋণ, যেটা 2017 সালে মাত্র ছিল $51 বিলিয়ন, এটা এখন দাঁড়িয়েছে $100 বিলিয়ন, যার মধ্যে সরকারি ঋণ $79 বিলিয়ন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, আমার আয় বুঝে ব্যয় করতে হবে। সারা বিশ্বে রেসিশন চলছে, আমার মূল মার্কেট হচ্ছে ইউরোপ, আমেরিকা। সেই সব যারা আমার পণ্য কেনে তারা আজকে কিনতে পারছে না, যার জন্য আমার এক্সপোর্ট নেগেটিভ। গত বছরও আমার আমদানি ছিল $8 বিলিয়ন, সেটা নেমে এসছে $5 বিলিয়ন। সেখানে আমি কিভাবে এই একটা মন্ত্রণালয়কে 2,97,000 কোটি টাকা বরাদ্দ করব? আমার প্রশ্ন, যেখানে পরিচালনা ব্যয় যাবে 5,06,000 কোটি টাকা, এখানে যাবে ভর্তুকি যাবে সবকিছু। আমার প্রশ্ন, এখান থেকে টাকা শিফট করে অ্যাটলিস্ট 50,000 কোটি টাকা এখানে শিফট করে আমাদের উন্নয়ন ব্যয় এখানে বরাদ্দ বাড়ানো হোক। কারণ এখানে একজন অত্যন্ত দায়িত্বশীল প্রাক্তন মন্ত্রী এখানে বসা আছেন। গতকাল উনি বলেছেন এই প্রশাসনের একটা বিরাট অংশ যারা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদের বিচার হওয়া উচিত, তাদের আইনে সোপর্দ করে তাদের। আমি প্রস্তাব করছি এই মহান সংসদে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন, সেখানে অ্যানালগ রাষ্ট্র চলতে পারে না। তাই এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তর আদৌ আমাদেরকে দরকার আছে কিনা, এই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট কমিটি করা হোক, যে তারা অডিট করে সরকারকে প্রস্তাব দেখ যে আদৌ এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তর, এতগুলো সরকারি কর্মকর্তা আদৌ দরকারি আছে কিনা। কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখতে পেলাম যে একজন এসিল্যান্ড, একজন ইউনো, তাদের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে পাজেরো গাড়ি কেনা হচ্ছে। অথচ আমার প্রতিবেশী দেশ ভারত, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়রা তারা তাদের নিজস্ব তৈরি গাড়িতে চলাফেরা করে। তাদের মান সম্মান কমে যায়? অতএব এখন আমাদের ভাবার সময় এসছে, আমরা এখন ইউক্রেন যুদ্ধ চলে মাননীয় স্পিকার, তাহলে সামনের বছর বাজেটের আকার আরো কমাতে হবে। আমরা আজকে যে দুঃসময় পার করছি অর্থনৈতিকভাবে, এই সমস্যা কিন্তু আরো প্রকট হবে। এই ব্যাপারে আমাদের সবাইকে ভাবতে হবে। মাননীয় স্পিকার, আমাদের প্রাইভেট সেক্টরে এখানে বিনিয়োগের কথা বলা হয়েছে।
27% উন্নীত করা, যেটা এখন বর্তমানে 24% আছে। কিভাবে আমি করব? আজকের বাংলাদেশ ব্যাংকের, আমি আপনি মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকের 20 জুন তাদের ওয়েবসাইটে আমাদের বিনিয়োগের চিত্রটা তুলে ধরছে। একটা ফাইন্যান্সিয়াল টোটাল স্ট্রেংথটা এখানে তুলে ধরা হয়। এর মধ্যে তুলে ধরা হয়েছে যে আমার ক্যাপিটাল মেশিনারিজ জুলাই থেকে মার্চ পর্যন্ত 25% কম এসছে, আর শিল্পে ব্যবহৃত কাঁচামাল সেটা আরো আসছে 22% কমে গেছে। অর্থাৎ আমার অনেক ইন্ডাস্ট্রি কিন্তু হয় বন্ধ হয়ে গেছে, না হলে স্বল্প পরিসরে চলছে। এটা আমাদের ভাবতে হবে। মাননীয় স্পিকার, এখানে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়তো নাই, উনার সাথে আলোচনা সাপেক্ষে উনি আমাদেরকে বললেন, যদি আপনাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে হয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হয়, তাহলে আপনাদেরকে গ্যাসের দাম বাড়াতে হবে। উনার সাথে আলোচনার মাধ্যমে আমাদের গ্যাসের ক্যাপটিভ যেখানে ছিল 16 টাকা, উনি সেটা 30 টাকা করলেন। 2 মিনিট বলুন। মাননীয় সংসদ আমাকে 2 মিনিটের মধ্যে শেষ করবেন, অনুগ্রহ করে। আমাকে একটু 5 মিনিট টাইম দেন। গ্যাসের দাম ছিল 16 টাকা, সেটা করা হলো 30 টাকা। ইন্ডাস্ট্রিতে যেটা ছিল 12 টাকা করা হলো 30 টাকা। বিদ্যুৎ যেখানে ছিল 7 টাকা 72 পয়সা, সেটা করা হলো 11 টাকা। অথচ এখন কিন্তু আমরা লোডশেডিং এর 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং এর মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অচল অবস্থার মধ্যে। মাননীয় স্পিকার, দেশের বিনিয়োগ পরিবেশ দিন দিন কঠিন হচ্ছে। ঋণের সুদহার, বিদ্যুৎ জ্বালানির অপর্যাপ্ততা, পরিবহন ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যা জর্জরিত। তাই বিনিয়োগ টানতে পাশের দেশে ভারতের বেশ কয়েকটি রাজ্যের নানামুখী প্রণোদনা দিচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। মাননীয় স্পিকার, আমি কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই 5টা দেশের এই স্টেটে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে সরকার 40% তার মেশিনারির মূল্য দিবে, অর্থাৎ সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে। একজন ওয়ার্কার 5 বছরের জন্য মহিলা ওয়ার্কার নিয়োগ করলে 6,000 রুপি, আর পুরুষ করলে 5,000 রুপি, এবং বিদ্যুৎ ফ্রি, এবং 5 বছর ট্যাক্স হলিডে 5 থেকে 10 বছর। এইসব প্রণোদনা দিয়ে আমাদের এখানে যারা যেসব বিদেশি বিনিয়োগকারী ছিল তাদেরকে আকৃষ্ট করছে ওখানে বিনিয়োগ করার জন্য। আমাদের জন্য সামনের দিনগুলো কিন্তু ভালো হবে না যদি না আমরা নিজেদেরকে মধ্যে পরিবর্তন আনি। মাননীয় স্পিকার, আমার দেশে এখন বর্তমান শিক্ষিত বেকার সংখ্যা 1,29,00,000, যাদের বয়স 15 থেকে 24 বছর। মাননীয় স্পিকার, আমাকে আরো একটু 3 মিনিট টাইম। সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন, অনুগ্রহ করে বলুন। তো এই যুবকদেরকে কর্মসংস্থান করতে হলে আমার যে খেলাপি ঋণ, এই খেলাপি ঋণ আদায় করতে হবে। এই বর্তমান বাংলাদেশ ব্যাংক যেটা ডিক্লেয়ার করেছে 1,82,000 কোটি টাকা, মূলত তার পরিমাণ 5,00,000 কোটি টাকা। এই 5,00,000 কোটি টাকা কারা নিল? তাদের নাম 15 বছর, আমি বলি 12 বছর, এটা বালক থেকে শুরু করে আমরা সবাই জানি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি স্বচ্ছতার জন্য, এই জবাবদিহিতার জন্য পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক। তাহলে তারা কারা? তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, এবং তাদের টাকা যদি আজকে 15% যদি আমি তাদেরকে টাকা আনতে দেই, এটা হবে অন্যায়, অবিচার, যারা 30% ট্যাক্স দিবে। অতএব কোন অংশে, এবং তাদের সদস্য 1 মিনিট। মাননীয় স্পিকার, এটা আর যেখানে আওয়ামী লীগের তাদের নির্বাচন ইস্তেহারে ঘোষণা করেছে আমি দুর্নীতিকে 0 টলারেন্স, তাহলে এই সার্বভৌম পার্লামেন্ট কিভাবে এইরকম একটা 15% কালো টাকা, যে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না, সেইভাবে এই বৈধতা দিতে পারে? এটা আমার কাছে বোধগম্য নয়। আমি মনে করি তারা সঠিক, আমি যদি 25% থেকে
আমার ট্যাক্স 30% করা হয়, তাহলে সে 30% কেন দিবে না? কেন তার বৈধতা নিয়ে প্রশ্ন করা যাবে না? অবশ্যই তার বৈধতা নিয়ে প্রশ্ন করতে হবে। পাশাপাশি আমার জেলা ফরিদপুর, এখানে ফরিদপুর মেডিকেলে মাননীয় স্পিকার 55 কোটি টাকার মেশিন অকেজো পড়ে আছে এবং তার মধ্যে 18 কোটি টাকার যন্ত্র 7 বছর বাক্সবন্দি, এটা খোলা হয় নাই, মানে প্রপার লোক পাওয়া যাচ্ছে না। 4 বছরে 1.5 কোটি টাকা এখানে আত্মসাৎ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল, 195 গাজীপুর 2। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের বাজেট আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রত্যাশায় দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে। সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক এবারে বাজেট দেশের 53তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম বাজেট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবারে নিঃসন্দেহে যুগোপযোগী ও সময় পরীক্ষায় উত্তীর্ণ এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি হ্রাস, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধ নামক এক রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের সৃজনশীল নির্মাতা, যার মোহনবাসীর সুরে মোহিত হয়ে বাংলার দামাল ছেলেরা নিজেদের জীবন দেশের স্বাধীনতার তরে উৎসর্গ করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যার রাজনৈতিক প্রজ্ঞা, মননশীলতা, অন্তর্দৃষ্টি, ইতিহাসবোধ, ঐতিহ্য, সচেতনতা, বাঙালির প্রতি দায়বদ্ধতা, যাকে বাঙালি জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছে, সে মহাপুরুষ, জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যার চিন্তার বিশালতা ও প্রতিভার স্ফুরণ বঙ্গবন্ধুকে নানা সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। বঙ্গবন্ধুর উত্তাল রাজনৈতিক জীবনে যার ভূমিকা ছিল ধ্রুব তারার ন্যায়, সেই মহিষী নারী বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি স্মরণ করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শহীদ শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদদের। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভব হারানো মা বোনদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 75-এর 3রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে নিহত জাতীয় 4 নেতা, যাদের মুজিব প্রেম ছিল সকল সন্দেহের ঊর্ধ্বে, যাদের মৃত্যু ছিল এক বিশাল বেদনা প্রবাহের নাম, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আওয়ামী লীগের যিনি সভাপতি দায়িত্ব পালন করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক, সাবেক সভাপতি মাওলানা তর্কবাগী সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবার পর থেকে আজ অবধি যারা যে সকল নেতাকর্মী জীবন দিয়েছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি আমার পিতা, আদর্শ শিক্ষক, বারবার নির্বাচিত সংসদ সদস্য, যার বিশ্বাস ও চর্চা, ধারণ ও লালনের কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমার সেই সদ্য পিতা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানুল্লাহ মাস্টারকে আমি স্মরণ করি। মাননীয় স্পিকার, আজ 23শে জুন বাংলাদেশ ও বাঙালির জীবনে এক তাৎপর্যময় দিন, এক স্পর্ধিত দিন। 1949 সালের এই দিনে ঢাকার টিকাটুলিয়া KM দেশ লেনের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইল শামসুল হক। তবে এর বিকাশ গড়ে বঙ্গবন্ধুর হাত ধরে নবগঠিত কমিটিতে জেলে থেকেও যার উদ্যমী নেতৃত্ব, দূরদর্শী রাজনীতির কারণে বঙ্গবন্ধু যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1952 সালে বঙ্গবন্ধু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে সারা দেশের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেন। 1953 সালের সম্মেলনে বঙ্গবন্ধুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রাদেশিক সাহিত্য শাসন সহ রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি, এক ব্যক্তির এক ভোট, গণতন্ত্র, সংবিধান প্রণয়ন, সংসদীয় পদ্ধতি সরকার, তৎকালীন পাকিস্তানের 2 অঞ্চলে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1954 সালে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য আওয়ামী লীগ নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন আয়োগের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 64 দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থানের পথ বেয়ে 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে
বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ওই বছরের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজারো বছরে লালিত স্বপ্নের ফসল স্বাধীনতার সার্বভৌম বাংলাদেশ। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির যে কোনো ক্রান্তিকালেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগকে ধ্বংস করা বহুমাত্রিক ষড়যন্ত্র হয়েছে। কালের ধারাবাহিকতা 1981 সালে শেখ হাসিনা দলের হাল ধরলে দল খুঁজে পায় ঐক্যের পথ, কিন্তু তাকেও বারবার সরেছে সরকারগুলো প্রাণনাশের প্রচেষ্টা চালিয়েছে। আওয়ামী লীগ রাজনীতির গতিপথ কখনোই কুসুমাত্মক ছিল না। কণ্টকময় পথকে সুতিকাগার পথকে ভালোবেসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ মানুষের বিশ্বস্ত ঠিকানা। বিপ্লবের সুতিকাগার নানা সমস্যার পাহাড় ডিঙিয়ে আজ আওয়ামী লীগ 75 বছর পূর্তি উদযাপন করছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংহত। তাই তো মানুষ আজ বলে, পিতা দিয়ে গেল স্বাধীনতা, কন্যারও একই পথ, পিতার কন্যা গড়িয়ে দেশের ভবিষ্যৎ। মাননীয় স্পিকার, আপনি জানেন একটি দুর্দান্ত চ্যালেঞ্জ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছেন। সারা বিশ্বপ্রিয় নেত্রী স্পর্ধিত রাজনীতি পর্যবেক্ষণ করেছেন। নৈতিক দৃঢ়তা আর সত্যনিষ্ঠ রাজনীতি মিলিত ফসল ছিল এই নির্বাচন। চ্যালেঞ্জিং নির্বাচনে আমাকে পঞ্চমবারের মতো নৌকা প্রতীকে প্রার্থী করে আমাকে সহ গাজীপুর 2 আসনের লক্ষ লক্ষ ভোটারকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন রাজনৈতিক সংকটের কারণে বহু দেশ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল। সেই সংকট কাটিয়ে অর্থনৈতিক একটি দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে এই বাজেটে দূরদর্শী পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় খাত রাজস্ব আয় বাড়াতে ধারাবাহিক সংস্কার ও তার সহনীয় পর্যায়ে আনার জন্য চেষ্টা করা হয়েছে। এটা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জনগণের জন্য সুফল বয়ে আসবে। সামগ্রিকভাবে সমৃদ্ধ সহনশীল সমাজ জীবনে নানা কর্মসূচি গ্রহণ করে অর্থনৈতিক নিরাপদ ও টেকসই করার প্রচেষ্টা রয়েছে এই বাজেটে। অগ্রসর প্রযুক্তির ব্যবহার করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি, বিদ্যুৎ, বিচার বিভাগের মতো জরুরি খাতগুলো পরিচালিত হবে দক্ষতার সঙ্গে। এটাই বর্তমানে বাজেটের মূল লক্ষ্য। মাননীয় স্পিকার, অর্থনীতির জটিল হিসাব নিকাশ সাধারণ মানুষ বোঝে না। শ্রমজীবী মানুষ সহ সমাজের নিম্ন আয়ের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমুক, এই বাজেটে সেটাই নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচন এলাকার 2টি দাবির বিষয়ে আমি অনুরোধ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি মেট্রো রেলকে টঙ্গী পর্যন্ত বর্ধিত করার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং টঙ্গী গাজীপুরবাসীর প্রতি এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি এটি খুব শীঘ্রই টঙ্গীর পরে গাজীপুর পর্যন্ত এটি বর্ধিত করা হবে, এটাই আমি অনুরোধ করছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি এয়ারপোর্ট হয়ে আশুলিয়া থেকে চন্দ্রা পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কিন্তু এটি টঙ্গীর সাথে সংযুক্ত করে টঙ্গী গাজীপুরের যানজটকে নিরসনের জন্য আমি বিনীতভাবে দাবি করছি। জয়দেবপুর রেলগেটে ফ্লাইওভার নির্মাণের জন্য গত মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছিলেন, সেটার কাজ এখনো শুরু করা যায়নি। আমি দ্রুত জয়দেবপুর রেলগেটে ফ্লাইওভার নির্মাণের দাবি করছি। বিরোধী দলের বন্ধুরা জানে না আমাদের গতিময় সরকারি নেতৃত্ব দেন কে, আমাদের ব্যর্থ রাষ্ট্রের তিলক মুছে উন্নয়নশীল দেশের তকমা লাগিয়েছেন কে, দেশ বিদেশে নানা ষড়যন্ত্রের বেড়াজাল ডিঙিয়ে দেশকে যিনি মজবুত অর্থনীতির উপর দাঁড় করিয়েছেন তিনি শেখ হাসিনা। বঙ্গবন্ধু দেশপ্রেম আর কৌশলী রাজনীতির মুগ্ধতা নিয়ে যিনি পথ চলেন, বিচক্ষণতা আর সাহসিকতা যিনি আজ বিশেষ সম্মীয় জায়গা নিয়ে নাম বিশ্ব রাজনীতির মাঠে। আমরা জানি সবার জন্য যেটা সম্ভাবনা, শেখ হাসিনার কাছে সেটাই সম্ভব। যেখানে সকলের প্রত্যাশা শেষ, সেখানে হতেই শেখ হাসিনার প্রাপ্তির শুরু, সেটাই আমরা জানি। নিন্দুকেরা যতই ছড়াক বিভ্রান্তির বাণী, সফলতা ধরা দিবে ইনশাল্লাহ। প্রিয় নেত্রীর অধিনায়ক উচিত ইনিংস আমাদের সাফল্যের অন্যতম নিয়ামক। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের অস্তিত্বে মিশে থাকা একটি নাম। বাংলার মানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানা এই সংগঠন আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। আওয়ামী লীগ সভানেত্রী দেশরত শেখ হাসিনা এই সংগঠনের হৃদস্পন্দন। তার গণমুখী রাজনীতি আজ আমাদের দুর্বল অর্থনীতির পরিবর্তে দিয়েছে স্বাবলম্বী হওয়ার মন্ত্র। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভের পর থেকে দেশের যত সুষম উন্নয়ন তা এসেছে শেখ হাসিনার হাত ধরেই। টানা 4বার জনগণের ভোটে ক্ষমতায় থাকার শেখ হাসিনা আজ জনগণের প্রত্যাশা পূরণ করার নানামুখী পদক্ষেপ নিতে পেরেছেন। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন, যেমন উন্নত সড়ক ব্যবস্থা, ফ্লাইওভার, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সর্বোপরি নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা তার যথাযথতা প্রমাণ করেছেন। শেখ হাসিনার সাহসী দেশ পরিকল্পনা, তার মানবিক উন্নয়নমুখী পরিকল্পনার বাস্তবায়নে দেশ আজ গতিশীল অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে।
করোনা মহামারীতে সারা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রনায়করা যেখানে অস্থিতিকর পরিস্থিতিতে হাহাকার করেছেন, আমাদের প্রিয় নেত্রী তখন আল্লাহর রহমত আর তার সাহসী নীতিতে দেশের সকলের জন্য টিকার ব্যবস্থা করেছেন। হতদরিদ্র মানুষের জন্য অর্থ সাহায্য, স্বল্প মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি লক্ষ লক্ষ রোহিঙ্গার পুনর্বাসন করে সাহসী নেতৃত্ব পরিচয় দিয়েছেন। বিএনপি আমলে জনগণের অর্থ আত্মসাৎ করে বিভিন্ন ভবন পরিণত হয়েছিল এক একটা দুর্নীতির আখড়ায়। সন্ত্রাসীদের মদত দিয়ে দেশে বিএনপির নেতৃত্বে এক অস্থির সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। খালেদা তারেকের নির্দেশে দেশে আসতো বড় বড় অস্ত্রের অবৈধ চালান। জঙ্গি ভাই বাংলা ভাইরা উৎপত্তি ছিল বিএনপির অশুভ রাজনীতির পরিচায়ক। এই অবস্থা থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সুশাসন ও সুনীতির আবহন। তাই আওয়ামী লীগ আজ পরিণত হয়েছে জনগণের আবেগে। সদস্য 1 মিনিটের মধ্যে শেষ করুন। তাই আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব। দুর্নীতি আর ষড়যন্ত্রের বিরুদ্ধে অনিবার্য লড়াই আমরা বিজয়ী হব। তাই এই লগ্নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘ হায়াত ও প্রশান্তি কামনা করছি। বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ এক অভিন্ন। আমি বাজেটের বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে সন্দেশ সুরে বলতে চাই, তোমরা যতই ডুবে থাকো হতাশার মন্দে, আমরা উড়াবো বিজয় কেতন উন্নয়নের ছন্দে। শেখ হাসিনা নেত্রীমোদের আমরা করি না ভয়, ষড়যন্ত্রের অর্গল ভেঙে ছিনিয়ে আনবো জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকল। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 2024-2025 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 10 আষাঢ় 1431 24 জুন 2024 সোমবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলছো না?